গণতন্ত্রকামী নেতাকর্মীরা এখনো আন্দোলনে আছেন, বলছেন আমির খসরু। এদিকে খালেদা জিয়ার হাতে গণতন্ত্র লালিত হয়েছে, বলছেন আব্বাস। জানাবো, বুয়েটের রাজনীতি চালুর আগে ছাত্রলীগের অপকর্ম বিবেচনা করা উচিত, বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপি নৌকা দেখলে জলাতঙ্ক রোগীর মতো ভয় পায়, বলছেন নাসিম। এবং সর্বশেষ জানাবো, বিগত আন্দোলন ভবিষ্যতের স্বার্থে বিএনপিতে পূর্ণাঙ্গ মূল্যায়নের তাগিদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গণতন্ত্রকামী নেতাকর্মীরা এখনো আন্দোলনে আছেন, বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির পক্ষ থেকে ডাক ছিল নির্বাচন বয়কটের, ভোট বর্জনের। সেই ডাকে সাড়া দিয়ে ৯৫% মানুষ ভোট না দিয়ে নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে জনগণ তামাশার নির্বাচন, ডামি নির্বাচন বয়কট করেছে। তাদের সেই আন্দোলন এখনও চলছে। দেশের ৯৫% মানুষ তাদের আন্দোলনের অংশ। গণতন্ত্রকামী সবাই এখনও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আছেন। ৭ জানুয়ারির পর তাদের আন্দোলন আরও শক্তিশালী হয়েছে, যৌক্তিকতা পেয়েছে। আমির খসরু বলেন, ভোটে ৫ ভাগের মধ্যে জাতীয় পার্টি বলেছে ভোট হয়নি। আওয়ামী লীগের মনোনীত যারা প্রার্থী ছিলেন, যারা হেরে গেছেন, তারাও বলেছেন নির্বাচন হয়নি। শেখ হাসিনা সহ তার দলের কয়েকজন মন্ত্রী ছাড়া এই নির্বাচনের পক্ষে আর কেউ ছিল না। এই ৯৫% মানুষের সঙ্গে আরও যারা নির্বাচনে গিয়েও নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, তাদের নিয়ে আগামী দিনে যে আন্দোলনে যাচ্ছি, সেই আন্দোলন ৭ জানুয়ারি থেকে আরও বেশি শক্তিশালী হবে। সেই আন্দোলনে বাংলাদেশের মানুষ সম্পৃক্ত হয়েছে। সেই আন্দোলনে বাংলাদেশের সুশীল সমাজও সম্পৃক্ত হয়েছে। খালেদা জিয়ার হাতে গণতন্ত্র লালিত হয়েছে, বলছেন আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা যে গণতন্ত্রের জন্য আজ লড়াই করছি, সেই গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে গণতন্ত্র লালিত হয়েছে খালেদা জিয়ার হাতে। এজন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। এখন পর্যন্ত তিনি তিলে তিলে ভুগছেন। আমরা তার জন্য সুস্থতা কামনা করি। আগামী দিনে যাতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ইমানি দায়িত্ব নিয়ে এই সরকারকে পতন করতে সক্ষম হই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করতে গিয়ে ১৯৭১ সালের ২৭শে মার্চ পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করেন জিয়াউর রহমান। তিনি স্বাধীনতা যুদ্ধের আহ্বান করেন। সেই আহ্বান থেকে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি। সেদিন জিয়াউর রহমানের আসার কথা ছিল না। যাদের আসার কথা ছিল, জনগণকে পথ দেখানোর কথা ছিল, তারা আসেনি। তিনি বলেন, দ্বিতীয়বার ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের মানুষ ও সেনাবাহিনী একত্রিত হয়ে জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশের দায়িত্ব অর্পণ করেন। তিনি ৭ নভেম্বর সামরিক অভ্যুত্থান থেকে ক্ষমতায় আসেন নাই। স্বাধীনতা ও সর্বপ্রথম রক্ষার্থে সাধারণ মানুষের আহ্বানে তিনি এসেছিলেন। যেই জনগণ জিয়াউর রহমানকে রাজনীতিতে এনেছিলেন, সেই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে তিনি সক্রিয় ছিলেন। গণতন্ত্রকে রক্ষা ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন। তার ওই প্রথম অঙ্গ সংগঠন হিসেবে যুবদল প্রতিষ্ঠিত হয়। তৎকালীন বিপথগামী যুবকদের উৎপাদনমুখী সুস্থধারা রাজনীতি করার জন্য সংগঠনটি করেছিলেন। বুয়েটের রাজনীতি চালুর আগে ছাত্রলীগের অপকর্ম বিবেচনা করা উচিত, বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেছেন, ক্যাম্পাসে পুনরায় অপরাজনীতি প্রবেশের আশঙ্কায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এখন প্রতিবাদ মুখর। সেই মুহূর্তে আবার রাজনীতি চালু করার বিষয়ে আদালতের নির্দেশনা মরার উপর খাড়ার ঘা। এই নির্দেশনা দেওয়ার আগে আবরারের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট সহ সিলেটের এমসি কলেজ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা গণধর্ষণের বিষয়টি আমলে নেওয়া উচিত ছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতাসীনদের অপরাজনৈতিক হিংসাত্মক আচরণের শিকার আবরার হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ ছাত্রদের প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করতে বাধ্য হয়। ফলে কয়েক বছর বুয়েট ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্র রাজনীতি বন্ধ ছিল। সম্প্রতি পবিত্র রমজান মাসে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের ইফতার কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসী তাণ্ডবের মধ্যেই নতুন ইস্যু বুয়েটের ছাত্র রাজনীতি চালুর দাবি। তিনি বলেন, বাংলাদেশে আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে রাজনীতি নেই, যেমন খুলনা বিশ্ববিদ্যালয়, আর্মি পরিচালিত বিইউপি, এমআইএসটিতে রাজনীতি নেই। সুতরাং আদালতের এককভাবে বুয়েটের অভ্যন্তরীণ বিষয়ে নির্দেশনা জারি বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা ও শিক্ষা পরিবেশকে হুমকির মুখে ঠেলে দেওয়ার শামিল।
তিনি আরও বলেন, যেই পরিপ্রেক্ষিতে বুয়েটের ছাত্রছাত্রীরা দলীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সেই প্রেক্ষাপট বদলে যায়নি। ক্ষমতাসীন দলের ক্যাম্পাস কেন্দ্রিক অপতৎপরতার ফলে দলীয় রাজনীতি এখন দুর্বৃত্ত তৈরি করে। এই দুর্বৃত্ত তৈরি করার বিপক্ষেই বুয়েটের শিক্ষার্থীদের বর্তমান অবস্থান। বিএনপি নৌকা দেখলে জলাতঙ্ক রোগীর মতো ভয় পায়, বলছেন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক রাজনীতির কারণে নির্বাচন থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আবার তারা বড় বড় কথা বলে। তারা বলে নৌকা নাকি ডুবতে বসেছে, এজন্য আমরা উপজেলা নির্বাচনের প্রতীক দিচ্ছি না। যারা নৌকা দেখলে জলাতঙ্ক রোগীর মতো ভয় পায়, ভয়ে কাঁপতে থাকে, তাদের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। তাদের যদি সাহস থাকে তারা যেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের ধানের শীষ যদি এতই জনপ্রিয় হয়, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হোক। বাহাউদ্দিন নাসিম বলেন, ৭ জানুয়ারি দেশে একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনপ্রিয়তা না থাকায় বিএনপি জামায়াত নির্বাচনে অংশ নেয়নি। তারা জানে দেশের মানুষ তাদের ভোট দেবে না। স্থানীয় নির্বাচনে আমরা চাই জনপ্রিয় ভালো মানুষ নির্বাচিত হোক। আওয়ামী লীগ চায় নির্বাচন সকল দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার প্রতি আমার অনুরোধ, যদি সাহস থাকে তাহলে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করে বড় বড় কথা বলুন। জনগণের প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে প্রমাণ করুন যে আপনাদের জনপ্রিয়তা আছে। নতুবা নির্বাচন থেকে পালিয়ে বড় বড় কথা বলে মানুষের কাছে হাসির পাত্র হবেন না। বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, অসৎ কথা বলে বিভ্রান্তি ছড়াবেন না। সাম্প্রদায়িক রাজনীতি করে ফায়দা লোটার চেষ্টা করবেন না। অগ্নিসন্ত্রাস করে দেশের মানুষকে হত্যা করবেন না। সত্যের পথে, মুক্তিযুদ্ধের চেতনার পথে রাজনীতি করার জন্য আপনাদের আহ্বান জানাই। দেখুন বাংলাদেশের মানুষ আপনাদের অপকর্ম, পাপকে ক্ষমা করে দিয়ে আপনাদের সমর্থন করে কিনা। সত্য কথা বলুন, গণতন্ত্রের পথে হাঁটুন। বিগত আন্দোলন ভবিষ্যতের স্বার্থে বিএনপিতে পূর্ণাঙ্গ মূল্যায়নের তাগিদ। দ্বাদশ সংসদ নির্বাচনের পর সরকার বিরোধী বিগত আন্দোলন নিয়ে বিএনপি একটি তাৎক্ষণিক মূল্যায়ন করলেও ভবিষ্যতের স্বার্থে পূর্ণাঙ্গ মূল্যায়নের তাগিদ অনুভব করছেন দল ও যুগপথের মিত্ররা। তারা মনে করেন, পূর্ণাঙ্গ মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী করণীয় নির্ধারিত না হলে আগামীর আন্দোলন সফলতা নিয়েও সংশয় থেকে যাবে। বিএনপি স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হাইকমান্ডকে এমন পরামর্শ দিয়েছেন। এর আগে নির্বাচনের পর 13 জানুয়ারি বিএনপির হাইকমান্ডের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একই পরামর্শ দেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিএনপির কাছে একই চাওয়া যুগপথের অন্য মিত্রদেরও। তাদের প্রত্যাশা, বিএনপি মহাসচিব সহ গুরুত্বপূর্ণ নেতারা জামিনে কারামুক্ত হয় তারা এখন বিগত আন্দোলনের সফলতা ব্যর্থতার একটা পূর্ণাঙ্গ মূল্যায়ন করবেন। বিএনপি বছরের অধিক সময় ধরে সরকার বিরোধী যুগপথ আন্দোলন করলেও চূড়ান্ত সফলতা আসেনি। বিএনপি ও মিত্রদের বর্জন ও আন্দোলনের মুখে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্যে দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে বিএনপির দাবি, তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এই নির্বাচন বর্জন করেছে। এর মধ্যে দিয়ে সরকারের নৈতিক পরাজয় এবং তাদের নৈতিক বিজয় হয়েছে। তবে রাজপথের কর্মসূচিতে সরকারের পতন না হয় নির্বাচনের পরপরই আন্দোলনের সাফল্য ব্যর্থতার মূল্যায়ন শুরু করে বিএনপির হাইকমান্ড। সীমিত পরিসরের ওই মূল্যায়নে গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠনগুলো রাজপথে কার্যকর ও প্রত্যাশিত ভূমিকা না রাখায় সরকার বিরোধী আন্দোলনের চূড়ান্ত সাফল্য আসেনি বলে মনে করে দল। এমন মূল্যায়নের ভিত্তিতে অঙ্গ সংগঠনের কমিটি ভেঙে দেওয়া সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্তের আলোকে ১.৫ মাসের মতো মেয়াদ থাকা সত্ত্বেও গত ১ মার্চ ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি গঠন করা হয়। একই সঙ্গে গঠন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নতুন আংশিক কমিটিও। সারা দেশে বিএনপির ৮২টি সাংগঠনিক জেলা রয়েছে। আন্দোলনে ২০ থেকে ২৫টি জেলার পারফরমেন্স সন্তোষজনক ছিল না বলে দলের মূল্যায়নে উঠে আসে। সিদ্ধান্ত অনুযায়ী শুধু এসব জেলা ও মহানগরের দল ও অঙ্গ সংগঠনের কমিটি ভেঙে আন্দোলনের রাজপথে সক্রিয়দের দিয়ে কেন্দ্র থেকে নতুন কমিটি গঠন করা হবে। এক্ষেত্রে কোনো কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও ওই কমিটির নেতারা আন্দোলনে সক্রিয় থাকলে তা বিলুপ্ত করা হবে না। ঈদের পর তৃণমূলে এই পুনর্গঠন প্রক্রিয়া শুরু হতে পারে। এদিকে মূল্যায়নের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ সহ নানা কারণে বিভিন্ন সময় বিএনপি থেকে বহিষ্কৃত হওয়া নেতাদেরও দলে ফেরানোর সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে ২৮ অক্টোবরের পর থেকে আন্দোলনের যেসব নেতা নিজেরা সরাসরি মাঠে সক্রিয় ছিলেন কিংবা তাদের তত্ত্বাবধানে বা তাদের বলয়ের নেতাকর্মীরা রাজপথে ছিলেন এবং কেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করেছেন, আবেদনের পরিপ্রেক্ষিতে এমন প্রায় ২৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে। তাদের পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হতে পারে।
তবে এই প্রক্রিয়া এখনও শুরু হয়নি। নির্বাচনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কারাবন্দী অধিকাংশ নেতা এরই মধ্যে জামিনে মুক্তি হয়েছেন। দলটি এখন দেশব্যাপী কারামুক্ত নেতাদের নিয়ে ইফতার মাহফিলের মধ্যে দিয়ে তৃণমূলের সংগঠন ও নেতাকর্মীদের হতাশা কাটিয়ে চাঙ্গা করার চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে গত 25শে মার্চ স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয়। জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজপথে যুগপথের শরিক কয়েকটি রাজনৈতিক দল ও জোটের ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশটির বিষয়ে দলের অবস্থান কী হওয়া উচিত তা নিয়ে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে আলোচনা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এক্ষেত্রে কৌশলী অবস্থান নেওয়ার ব্যাপারে আলোচনা হলেও সেই কৌশল কী হবে তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠক সূত্র জানায়, ওই আলোচনার এক পর্যায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বিগত জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটি দীর্ঘ আন্দোলন করেছি। সবসময় বড় আন্দোলনের সফলতা ব্যর্থতার মূল্যায়ন হয়। পূর্ণাঙ্গ সেই মূল্যায়ন আমরা করিনি। আমাদের উচিত আগে সেই মূল্যায়ন করা, তারপর তার ভিত্তিতে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা। অর্থাৎ আমরা কোন পথে যাব, আমরা যদি ভারত বিরোধিতা করি তাহলে তার কৌশল কী হবে সেটা আগে নির্ধারণ করতে হবে। এটা নিয়ে আগামীতে পরিপূর্ণ আলোচনা হওয়া উচিত, তারপর কৌশল ঠিক করতে হবে। এর আগে স্থায়ী কমিটির ওই বৈঠকের দিন দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেন বিএনপির মহাসচিব। সেখানে তিনি বলেন, পুলিশের হুইসেল, গুলি, গ্রেনেডের শব্দে ভয়ে যারা পালাবেন না, যারা রাস্তায় অনড় হয়ে দাঁড়িয়ে থাকবে, প্রাণ দেবে, এমন তরুণ যুবক সাহসী নেতৃত্ব তৈরি করতে হবে। জানা গেছে, মির্জা ফখরুলের ওই বক্তব্যের মধ্যে দিয়ে হামলা, মামলা, গ্রেফতার, গুলি উপেক্ষা করে সরকার বিরোধী গত আন্দোলনে যারা রাজপথে ছিলেন তারা আশান্বিত হয়ে উঠেছেন। কারণ নেতাকর্মীদের দীর্ঘদিনের অভিযোগ, আন্দোলনের রাজপথে থাকলেও কমিটি গঠনের ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। আর্থিক লেনদেনের মাধ্যমে নিজেদের লোক দিয়ে গঠন করা হয় পকেট কমিটি। এই কারণে সরকার বিরোধী বিগত আন্দোলনেও সফলতা পায়নি বলে মনে করেন অনেকে। তবে তাদের প্রত্যাশা, এবার এর ব্যতিক্রম ঘটবে। ত্যাগীরা সর্বক্ষেত্রে মূল্যায়িত হবে, অন্যথায় আগামীর আন্দোলনেও তেমন সুফল পাওয়া যাবে না। সরকার বিরোধী বিগত আন্দোলনের একটা পূর্ণাঙ্গ মূল্যায়ন হওয়া উচিত বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুগোৎপত্তের লিয়াজু কমিটির সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, প্রতিটি কর্মকাণ্ডের সফলতা, ব্যর্থতা, সার্থকতা সবকিছুরই একটা মূল্যায়ন হওয়া উচিত। মূল্যায়ন ছাড়া মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনও তো আবর্তিত হয় না। সুতরাং বিগত আন্দোলনের একটা পূর্ণাঙ্গ মূল্যায়ন হওয়া দরকার। না হলে ভবিষ্যতে চলার পথে যদি আবারও একই ধরনের পুনরাবৃত্তি ঘটে, তখন কি করতে হবে সেটি সেই মূল্যায়নের মধ্যে দিয়ে বেরিয়ে আসবে। যুগোৎপত্তের মিত্ররাও ভবিষ্যৎ আন্দোলনের স্বার্থে বিগত আন্দোলনের একটা পূর্ণাঙ্গ মূল্যায়ন চান। এই প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালবেলাকে বলেন, সরকার বিরোধী দীর্ঘ একটা আন্দোলন গেল, এত বড় সম্ভাবনা জাগিয়ে তোলার পরেও আন্দোলনটার লক্ষ্য পৌঁছাতে পারল না। এর একটা সামগ্রিক ও পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হওয়া দরকার, অন্যথায় পরবর্তী আন্দোলন গঠন করার ক্ষেত্রে সমস্যা হবে। গত 7 জানুয়ারির একতরফা নির্বাচনের পর 13 জানুয়ারি বিএনপির সঙ্গে মিটিংয়ে আমরা আমাদের পর্যালোচনাগুলো বলেছি। আমরা বিএনপিকে বলেছি, কেন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা যায়নি, নির্বাচনকালে নিরপেক্ষ সরকারের দাবি আদায় করা যায়নি। খোলা মনে আপনারা এগুলো নিয়ে আলোচনা, রিভিউ করেন, তারপর আমাদের সঙ্গে আমরা আবার বসবো। কিন্তু সেই মুলতবি সভা পরবর্তী সময় আর হয়নি। সাইফুল হক আরও বলেন, বিএনপি মহাসচিব সহ গুরুত্বপূর্ণ নেতারা এরই মধ্যে জামিনে কারামুক্ত হয়েছেন। এখন তারা হয়তো একটা পূর্ণাঙ্গ আলোচনা করতে পারবেন। আমরা চাই আন্দোলনের প্রধান শরিক হিসেবে বিএনপির সফলতা কোথায়, ব্যর্থতা কোথায়, ব্যর্থতা কি নেতৃত্বের নাকি সাংগঠনিক কৌশলের, সেটা তারা খুঁজে বের করুক। সেই মূল্যায়নের ভিত্তিতে ঈদের পর গণতন্ত্র মঞ্চ সহ যুগোৎপত্তের বাকি শরিকদের সঙ্গেও বিএনপির বৈঠক হবে বলে প্রত্যাশা তার। 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ভবিষ্যতের স্বার্থে বিগত আন্দোলনের সফলতা, ব্যর্থতার একটি সঠিক ও পূর্ণাঙ্গ মূল্যায়ন আমরা চাই। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো আগামী আন্দোলন সফলে শরিক দল কিংবা জোটের সবাইকে নিয়ে একটা অল আউট ইউনিট করা যায় কিনা। তাই বিএনপির কাছে শরিক দল ও জোটগুলোর দাবি ও প্রত্যাশা, আমাদের ঐক্যটাকে আরও সুসংগত ও সম্প্রসারিত করা হোক। এক প্ল্যাটফর্মে যদি একান্ত সম্ভব নাও হয়, সবাইকে একই দিনে একই সঙ্গে একটা কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে। এটাই হবে সত্যিকার অর্থে যুগোৎপত্ত আন্দোলন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।